জলবায়ু পরিবর্তনে মাঘের চিরচেনা সৌন্দর্যে ভাটা ঋতু বৈচিত্র্য ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টার আর্জি প্রকৃতিপ্রেমীদের। আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে প্রাণ ফিরলেও সময় নিয়ে মতভেদ কাটেনি সংগঠনগুলোর। জুনের আগে চাকসু নির্বাচনের পরিকল্পনা। এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলে অলিম্পিক আয়োজন ঘিরে শঙ্কা, গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি ছড়িয়েছে আগুন। স্বাগত এখন বাড়িছে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। দর্শক, শীতের সকালে গরম চায়ের কাপ হাতে নেওয়ার আনন্দই আলাদা। আর সেই চায়ের কাপে যদি থাকে গুড়, তাহলে তো কথাই নেই। শীতের অন্যতম অনুষঙ্গ গুড় আর সাথে পিঠা। দেশের বৃহৎ গুড়ের হাট বসে চুয়াডাঙ্গায়। খেজুর গুড় ও নলেন পাটালিকে কেন্দ্র করে জমজমাট জেলার সরোজগঞ্জ গুড়ের হাট। অন্যদিকে যশোরে পিঠা তৈরির জন্য ডিজিটাল ঢেকিতে চাল ভাঙায় ব্যস্ত থাকেন নারীরা। বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তী আর যশোর থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। এছাড়া রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী মিয়া আমিরুল। তবে শুরুতেই চলে যেতে চাই অনিক আপনার কাছে। একটু জানাবেন, যে গুড়ের ব্যাপারে বলছিলাম, শীতের অন্যতম অনুষঙ্গ হচ্ছে এই গুড়। তো জানাবেন যে আসলে গুড় সেখানে কত টাকায় বিক্রি হচ্ছে এবং সেখানের মানুষের চাহিদাই বা কেমন? অনেক চুয়াডাঙ্গার অর্থনীতি, যে গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতির সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই খেজুর গুড়। যে আপনি বলছিলেন যেমনটা, যে পিঠাপুলির সাথে কিন্তু আসলে এই গুড়ের যেই সম্পর্ক, সেটি কিন্তু আসলে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমি এখন আছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী, শুধু চুয়াডাঙ্গা নয়, দেশের অন্যতম খেজুর গুড়ের হাট সরোজগঞ্জ খেজুর গুড়ের হাটে। সপ্তাহে 2 দিন এই হাটটি বসে, অর্থাৎ শুক্রবার এবং সোমবারে। এই হাট সকাল থেকে ভোর থেকেই কিন্তু আসলে জনসমাগমে ভরে ওঠে। এখন কিন্তু আসলে বেলা যত বাড়ছে, হাটে যে গাছিরা আছে, গাছির সংখ্যা বাড়তেই আছে। বিকাল পর্যন্ত এই হাটটি চলবে। এই হাটে যারা গুড় নিয়ে আসে, তারা খুব ভোরে আসলে গাছ থেকে রস সংগ্রহের পর গুড় তৈরি করে এবং এই হাটে নিয়ে আসার পর বিক্রি করে। এই হাটে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এবং রাজধানী ঢাকা থেকে ব্যাপারীরা আসে এবং এই হাটে এসে তারা গাছিদের কাছ থেকে দাম দর করে আসলে গুড় কিনে নিয়ে যায়। এই শরৎগঞ্জের খেজুর গুড়ের হাটের বয়স যদি বলি, এই হাটের বয়স কয়েকশো বছর। আমার সাথে বেশ কয়েকজন গাছির কথা হয়েছিল। গাছিরা বলছে যে চলতি এই মৌসুমে খেজুর গুড় প্রতি কেজি তারা এই হাটে বিক্রি করছে 180 থেকে 200 টাকা কেজি দরে। যদি একটু ভালো মানের গুড় নেওয়া যায়, সেই গুড়টি পড়বে 280 থেকে 300 টাকা কেজি দরে। পাইকারি কয়েকজন ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছিল। পাইকারি ব্যবসায়ীরা বলছে তার অন্যান্য বছরের মতো তারা এবছরও চুয়াডাঙ্গার এই সরোজগঞ্জ খেজুর গুড়ের হাটে এসেছে এবং গুড় কিনছে। একটি বিশেষ জিনিস লক্ষ্য করলাম, যারা ব্যবসায়ীরা এসেছে, তারা কাঠি দিয়ে বিশেষ এক পদ্ধতির মাধ্যমে কিন্তু আসলে খেজুর গুড় কিনছেন এবং পাইকারি যারা ব্যবসায়ীরা আছেন, ব্যাপারীরা আছেন, তারা বলছে যে তারা প্রতি বছর এই খেজুর গুড়ের হাট থেকে গুড় কেনেন। এবছরও তারা কিনছেন, গুড়ের মান ভালো হয় তারা এবছরও এই গুড়ের হাটে এসেছেন। তো সব মিলিয়ে খেজুর গুড়ের সরোজগঞ্জ হাট থেকে অনেক, আমার কাছে এই ছিল সবশেষ। এবার চলে যেতে চাই যশোরে, সেখানে আছেন রিপন। রিপন, আমরা যেমনটা দেখেছি, গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য হচ্ছে ঢেকিতে ধান ভানা, চাল মিহি করা। জানি যে চাল মিহির উপরে নির্ভর করে পিঠার সুস্বাদু। জানাবেন যে ডিজিটাল ঢেকি ব্যবহার করে যে চালটা কাটা হচ্ছে, মিহি করা হচ্ছে, সেটা আসলে কতটা মিহি হচ্ছে, সে ব্যাপারে তারা কতটা পারদর্শী? অনেক, আপনি জানেন যে বাংলাদেশের মানুষ আছে ভোজন রসিক মানুষ। এই যে শীত মৌসুম আসছে, এই
গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে যায় এবং শহরেও আমরা দেখেছি যে বিভিন্ন পিঠার উৎসব চলে এই শীতের মৌসুমে। এই পিঠার উপকরণ কিন্তু গুঁড়া, যে চালের গুঁড়া রয়েছে সেই গুঁড়া। তবে যান্ত্রিকতার এই যুগে আমরা দেখেছি যে পায়ে চলার যে ঢেঁকি, সেই ঢেঁকির একেবারে বিলুপ্তপ্রায়। আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু এই ঢেঁকি আর খুঁজে পাওয়া যায় না। তার পরবর্তীতে মেশিনের মাধ্যমে চালের গুঁড়া সেটি তৈরি করা হয়। তবে সেই যান্ত্রিকতার সেই যুগের আধুনিকতা ধরে রেখেছেন এই যে ডিজিটাল ঢেঁকি। আর আপনি জানেন যে মেশিনে কুটা যে গুঁড়াগুলো হয় সেই গুঁড়ায় সব রকম পিঠা তৈরি হয় না। তবে এই যে ডিজিটাল ঢেঁকি রয়েছে সেই ঢেঁকিটা আসলে আগের যে আমলের যেরকম পায়ে চলা যে ঢেঁকি, সেই ঢেঁকির মতোই তৈরি করা। এটি মেশিনের মাধ্যমে চলবে। সেই যে গুঁড়া যে তৈরি হবে সেই গুঁড়া থেকে কিন্তু সব ধরনের পিঠা ভালোভাবে তৈরি হবে, এমনটি জানিয়েছেন এই স্থানীয়রা। এখানকার যারা পিঠা তৈরি করেন তারাও বলেছেন এবং এখানে আমরা দেখেছি যে গুঁড়া কুটতে যারা আসছেন তারাও এই কথা বলছেন। আমরা এই যে ঢেঁকিটি রয়েছে যশোরের চাঁদপাড়া এলাকায়, এখানকার যে মাহবুবুর রহমান এই ঢেঁকিটি তৈরি করেছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই ঢেঁকির মাধ্যমে সব ধরনের পিঠা তৈরি হবে গুঁড়া কুটলে এবং আধুনিক যে সুবিধা সেটি কিন্তু এখানে রয়েছে। এবং এই ১ কেজি গুঁড়া কুটতে ১ কেজি চাউল কুটতে তারা ৳৩০ পর্যন্ত নিয়ে থাকেন, ২০ থেকে ৳৩০ পর্যন্ত নিয়ে থাকে এবং এখানে কিন্তু চাউলেও কোটা হয় এবং অন্যান্য যে উপকরণ রয়েছে সেগুলোও আ এখান থেকে কোটা হয় বলে জানিয়েছেন এখানকার যে ঢেঁকি তৈরি কারিগর। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যারা এই মা বোনরা রয়েছেন, নারীরা রয়েছে গুঁড়া কুটতে আসে, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে একদম পায়ের চলা যে ঢেঁকি রয়েছে সেই ঢেঁকির মতোই এই আ যে ডিজিটাল ঢেঁকি রয়েছে সেই ঢেঁকির যে পিঠাটা তৈরি হয় সেটি একদম আ আ এইরকমই ভালো হয়। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনিক। এবার রাজধানীর কারণ বাজারে যেতে চাই, সেখানে আছেন মিয়া আমিরুল। আমিরুল, আপনার থেকে জানতে চাই, রাজধানীতে তো হাড় কাঁপানো শীতের দেখা এখন পর্যন্ত মাঘের শীতের দেখা পাইনি আমরা, কিন্তু আপনার পেছনে ঠিকই দেখতে পাচ্ছি গুড় বিক্রি হচ্ছে। তো জানতে চাই যে আজ ঢাকা শহরে কারণ বাজারে কত টাকায় গুড় বিক্রি হচ্ছে এবং তার চাহিদাই বা কেমন? অনেক আমরা যেমনটি দেখতে পাচ্ছি রাজধানীর যে চিত্র, গুড়ের যে চাহিদা, নগরবাসী আজকের ছুটির দিন হয় কিন্তু বাজারে আসছেন। তাদের যে শীত উদযাপনের যে একটি বিষয় তথা হচ্ছে শীত উদযাপনের যে পিঠাপুলির যে আয়োজন, সেটির অন্যতম উপলক্ষ কিন্তু গুড় হয়ে থাকে, যেটি আমরা রাজধানীর বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখছি। যদিও শীত কিছুটা কমের দিকে রয়েছে, তবে আমরা গুড়ের যে চাহিদা সেটি কিন্তু মোটামুটিভাবে বলা চলে কিছুটা দেখতে পেয়েছি। তবে বিক্রেতারা যেটি বলছেন যে চাহিদা খুব একটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে যখনই শীতের আবহাওয়া একটু বাড়ছে তখনই কিন্তু গুড়ের চাহিদা বাড়তে শুরু করেছে। আরও একটি বিষয় যেটি হয়েছে যে গুড়ের যে দাম আমরা যেমনটি দেখেছি খুব একটা বাড়েনি, তবে এখানটায় যে গুড়ের যে দামটি রয়েছে সেটি মানভেদে কিন্তু রয়েছে। যদি জানাতে চাই সেটি হচ্ছে ১৪০ থেকে ২২০ টাকার মধ্যেই মানভেদে আমরা কিছু গুড় দেখতে পেয়েছি। সেই সাথে খেজুরের পাট্টা গুড় যেটি রয়েছে সেটি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুরের আখের বাটালি গুড় যেটি রয়েছে সেটি ১৪০ টাকা বিক্রি হচ্ছে। সেই সাথে আখের ঝোলা গুড় যেটি আমরা দেখেছি যে বিক্রেতাদের মধ্যে সেটি নিয়ে বেশ চাহিদা আমরা দেখেছি, তারা কিনছেন, সেটি ১৪০ টাকা বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আখের যে পাট্টা গুড় সেটি ১৫০ টাকা, তালের গুড় ১৪০ টাকা। আরও একটি বিষয় যেটি হয়েছে যে গুড়ের সাথে পিঠার পুলি বানাতে গিয়ে যে অন্যান্য উপলক্ষগুলো প্রয়োজন হয়, আমরা দেখেছি বাজার ঘুরে যে নারিকেল সেটির চাহিদা আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করছি। সেটি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে। এবং সেই সাথে বিভিন্ন ধরনের যে মুড়ি সেটি কিন্তু ৮০ থেকে ১২০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং আরও একটি বিষয় যে আমরা দেখে থাকি যে পিঠাপুলির যে আয়োজন, নানা ধরনের নানা অঞ্চলের যে পিঠা, সেটি কিন্তু রাজধানীতে যেহেতু বলা চলে সব অঞ্চলের মানুষের বসবাস, সবাই কিন্তু তাদের যে গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ যে বিখ্যাত যে গুড়, বিখ্যাত যে
বলা চলে যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেগুলোই খুঁজছেন এবং সেটি পাওয়া মাত্র তারা কেনার চেষ্টা করছেন এবং আরো সেই সাথে জানিয়ে রাখতে চাই যে গুড়ের পাশাপাশি যে বিভিন্ন ধরনের চিড়া থেকে শুরু করে বলা চলে পিঠাপুলি বানাতে গিয়ে যে ধরনের বিষয়গুলো প্রয়োজন হয় সেটি কিন্তু এখানটায় রয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করছি যে বিক্রেতারা কিন্তু সব ধরনের উপলক্ষ সব ধরনের জিনিস তারা এখানটায় সাজিয়ে রেখেছেন। তো এর ফলে যেটি হয়েছে ক্রেতাদের মধ্যে আমরা সন্তুষ্টি লক্ষ্য করেছি। তো সব মিলে বলা চলে রাজধানীতে যে গুড়ের যে বাজার সেটি কিন্তু বেশ ভালোভাবেই চলছে। শীতের প্রথম কুয়াশা কিংবা গুড় পিঠা, সারা দেশ থেকে সহকর্মীরা খোঁজখবর রাখছিলেন তার দরদাম এবং সবশেষ অবস্থা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে প্রথমে মিডিয়া ট্রায়াল, হাই কমিশনে আক্রমণ ও সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ব্যর্থ হয়ে এবার ভারত বেছে নিয়েছে সীমান্ত সংঘাত। বিগত সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের যে গোপন সমঝোতা আছে, এই সরকার তা মেনে না চলায় অস্বস্তি থেকেই চলেছে ভারত বাংলাদেশের সম্পর্কে, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আর সরকার বলছে আওয়ামী লীগ সরকার অসমভাবে ভারতকে যেসব সুবিধা দিয়েছে তা দুই দেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বাকিটা জানাচ্ছেন নাইমা বীর। সীমান্তে কেমন হবে বাংলাদেশ ভারত বোঝাপড়া, কার অধিকার কতটুকু, তার মূল ভিত্তি 1975 সালের বর্ডার গাইডলাইন। এরপরও দুদেশের মধ্যে হয়েছে আরও 3টি চুক্তি। এসব চুক্তিতে উল্লেখ আছে দুদেশের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো সীমান্তরক্ষী বাহিনী থাকবে না। একে অপরের সম্মতি ছাড়া নির্মাণ করা যাবে না কোনো স্থায়ী অবকাঠামো। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সাল থেকে 2023 সালের মধ্যে বর্ডার গাইডলাইন না মেনে সীমান্তের অন্তত 160টি স্থানে অসম বেড়া দিয়েছে ভারত। শেখ হাসিনার পতনের পর কিছুদিন বন্ধ থাকলেও গেল সপ্তাহে ফের কাঁটাতারের বেড়া দেবার উদ্যোগ নেয় দেশটি। গেল সপ্তাহে সীমান্তের অপর পারে শূন্যরেখার 100 গজের ভেতরে মালদহের সুখদেবপুরে বেড়া দেবার তৎপরতা শুরু করলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। এতে শুরু হয় দুদেশের সীমান্তবর্তী মানুষ ও বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা। অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে দুদেশের মধ্যে থাকা সমঝোতার বাইরে গিয়ে গেল 2 যুগে আওয়ামী লীগ সরকার অসমভাবে যেসব সুবিধা ভারতকে দিয়েছে তা দুদেশের মধ্যে সীমান্ত সংকট তৈরির মূল কারণ। আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। বর্তমান সরকার তো নিঃসন্দেহে প্রায় একই মত এই নিরাপত্তা বিশ্লেষকের। তিনি বলছেন বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের যে গোপন সমঝোতা ছিল সেই অনুযায়ী সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে নতুন সরকার আসায় অস্বস্তি বোধ করছে ভারত। প্রথম মিডিয়া ক্যাম্পেইন করে সরকারকে বিব্রত করেছে, আমাদেরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারপরে আমাদের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনগুলোকে আন্দোলনের আওতায় নিয়ে আসছে, ভাঙচুর করেছে, যেটা আন্তর্জাতিক আইনের আওতায় মানে বেআইনি কাজ হয়েছে, সোজা কথা। তো এই জিনিসটা করে তারা যখন দেখলো যে খুব একটা সাফল্য অর্জন করতে পারে নাই, তখন এই কনফ্লিক্টটাকে নতুন একটা মোড় দেওয়ার হয়তো চেষ্টা করতে পারে। দুদেশের গোপন চুক্তি জনসাধারণের কাছে প্রকাশ করারও আহ্বান জানান সাবেক এই সেনা কর্মকর্তা। তাতে সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে বলে মত তার। ভারত বাংলাদেশ যে সমস্ত চুক্তি আছে, সেন্সিটিভ চুক্তি যেটা জনগণ জানে না, সেগুলো জনসমক্ষে নিয়ে আসা। জনগণের যেটা দাবি যে এই চুক্তিগুলোকে রিভিউ করা, প্রয়োজনে বাতিল করা। অবশ্যই সমস্ত চুক্তি রিভিউর আন্ডারে নিতে হবে এবং যেগুলো আমাদের রাষ্ট্রবিরোধী সেটা অবশ্যই বাতিল করতে হবে। এবং সেটা জনগণকে সম্পৃক্ত করে যদি করা হয় তাহলে আমার মনে হয় ভারত এই সুযোগটা পাবে না। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে আপনাকে আমি তারিখটা দিতে পারবো। বাংলাদেশ ভারত সম্পর্ককে বন্ধুত্বের স্বর্ণালী অধ্যায় বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে সাংঘর্ষিক উল্লেখ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভারতের দেয়া কাঁটাতারের বেড়াকে পুনর্বিবেচনা করতে হবে। তো স্বর্ণযুগ যাচ্ছে সম্পর্কের, এখানে কাঁটাতারের বেড়া খুব চোখে লাগে যে দুটো বন্ধুপ্রতিম রাষ্ট্র যদি চোরাচালান সমস্যা হয়ে থাকে, একই কথা প্রযোজ্য ভারতের বিশাল সীমানা রয়েছে, সীমান্ত রয়েছে অন্যান্য রাষ্ট্রের সাথেও, এবং মিয়ানমারের সাথে তার বিশাল জায়গা খোলা, তার সীমান্ত অরক্ষিত সীমান্ত, তারা যদি মনে করেন অরক্ষিত সেভাবে, তো কেন বাংলাদেশকে তার কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে ফেলতে হবে যে বাংলাদেশকে তারা বলছেন যে আমাদের সম্পর্কে স্বর্ণযুগ চলছে? কাজে সেটিও রিভিউ হওয়া দরকার। এবং কাঁটাতারের বেড়া আমি মনে করি তার কোনোই যৌক্তিকতা নাই।
বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তের ৪,১৫৬ কিলোমিটারের মধ্যে ৩,২৭১ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, বাকি আছে মাত্র ৮৮৫ কিলোমিটার। নাইম আবির, এখন, ঢাকা। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রাজধানী সহ দেশের 19টি পরীক্ষা কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। তবে শুরুতেই ফরহাদ, আপনার কাছে জানতে চাই যে এই যে মেডিকেলের শিক্ষার্থীদের প্রস্তুতি শুরু হয়েছে, ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, তাদের প্রস্তুতি কেমন ছিল? তাদের কোনো শঙ্কা আছে কিনা এই পরীক্ষাকে কেন্দ্র করে? অন্য কোনো কথা আপনারা জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ অনিক। 2024-25 শিক্ষাবর্ষের যে মেডিকেলের ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু এবার আমরা দেখছি যে 5,000 এর বেশি আসনের বিপরীতে এবার আবেদন করেছে 1,35,000, অর্থাৎ আসন প্রতি 25 জনের বেশি শিক্ষার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আরেকটা বিষয় যদি বলি যে সারা দেশে কিন্তু মেডিকেল কলেজের সংখ্যা 110টি, যেখানে 37টি হচ্ছে সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি মেডিকেল কলেজ হচ্ছে 67টি। এর মধ্যে আবার একটি রয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এবং 5টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে, যেখানে সরকারিতে 5,000-এর বেশি আসন রয়েছে এবং বেসরকারিতে রয়েছে 6,000-এর বেশি আসন। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের আসলে এইখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। আসন প্রতি 25 জনের বেশি শিক্ষার্থী আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে এবার কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন চলাকালে কিন্তু তাদের পরীক্ষা, আন্দোলন শুরু হওয়ার আগেই কিন্তু তাদের পরীক্ষাগুলো চলছিল। আন্দোলনের কারণে কিন্তু একটা পর্যায়ে গিয়ে পরীক্ষাগুলো আর হয়নি, অর্থাৎ অর্ধেক পরীক্ষা হওয়ার পরে বাকি পরীক্ষাগুলো হয়নি। তো এরপরে কিন্তু শিক্ষার্থীরা তারা বিভিন্ন মেডিকেল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় এর জন্য তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছেন এর মধ্যেও। এবং আরেকটা বিষয় একটু বলতে হয়, সেটি হলো এই যে ভর্তি পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখছি এর আশপাশে কিন্তু একটি যানজট বা এখানে যানবাহনের সংখ্যা কিন্তু বেড়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আরেকটি বিষয় একটু বলতে হয় যে টোটাল 200 মার্কসের পরীক্ষা, 100 মার্কস হচ্ছে আজকের এই লিখিত পরীক্ষা আর 100 মার্কস হচ্ছে যে এসএসসি এবং এইচএসসির উপর ভিত্তি করে আর কি, সেটা হবে জিপিএর উপরে ভিত্তি করে। যেটা গত বছর ছিল 200 মার্ক এসএসসি এইচএসসির উপরে, সেটা এবার কিছুটা শিথিল করা হয়েছে, যেহেতু এবার তাদের পরীক্ষা অর্ধেক হয় এবং অর্ধেক হয়নি জুলাই গণ অভ্যুত্থানের কারণে। আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা জানি যে তারা এসএসসি পরীক্ষা যখন দেয় তখন কিন্তু 2022 সাল চলে এবং সে সময় কিন্তু করোনার কারণে স্বাভাবিক সময়ে তাদের পরীক্ষাটা হয়নি, সে সময়ও কিন্তু তাদের পরীক্ষাটা দেরিতে হয়। তো সব মিলিয়ে তাদের পরীক্ষাটা এইচএসসিতেও তারা খুব কম সময় পায় তুলনামূলকভাবে, সে কারণে তাদের পরীক্ষা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসির পরীক্ষা হয়। এইচএসসির পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হলেও মেডিকেলের ভর্তি পরীক্ষা কিন্তু তাদের পুরো সিলেবাসেই হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা সবশেষ। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, একটু জানাবেন যে সেখানকার পরীক্ষা কেন্দ্রের আশপাশে পরীক্ষাকে কেন্দ্র করে ভিড়ভাড়টা কেমন এবং শিক্ষার্থীদের প্রস্তুতি আসলে সেখানে কেমন ছিল, একটু যদি বলতেন। হঠাৎ আমরা দেখছি বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে এই চট্টগ্রামেও শুরু হয়েছে চিকিৎসক হওয়ার জন্য যেই স্বপ্নের যে এমবিবিএস পরীক্ষা, সেই এমবিবিএস পরীক্ষা আমরা দেখেছি। আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে কেন্দ্র আছে, এখানে দেখেছি একেবারে সকাল 8টা থেকে কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং হাজার হাজার শিক্ষার্থী। এবং এই কেন্দ্রটিতে মূলত এখন আমরা যেটি প্রতিপক্ষ আমাদের যেটি জানিয়েছে যে আসলে 4,800-র মতো পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে এবং পুরো চট্টগ্রামে কিন্তু আমরা যেটি দেখছি যে প্রায় 13,400 শতাধিক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অর্থাৎ সারা দেশের যে আসনগুলো আছে, অর্থাৎ 5,000-এর অধিক, 5,300-র মতো আসন, এখানেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা হচ্ছে। এবং গত বছর হচ্ছে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং প্রতি আসনে যেটি বলছিলেন যে আসলে 25 জন করে আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সেই হিসেবে অভিভাবকদের উৎকণ্ঠাটা বেশি। আপনি যেটি বলছিলেন যে রাজনৈতিক অস্থিরতাটা একটি প্রভাব ফেলেছে প্রস্তুতিতে, সেই বিষয়টি আমরা অভিভাবকদের এবং যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলে টের পেয়েছি। এবং
এবারও কিন্তু 200 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং এই 200 মার্কসের পরীক্ষায় এবার কিন্তু যেটি লিখিত পরীক্ষা 100 মার্কসের, সেটিতে পাস নম্বর ধরা হয়েছে 40 এবং এবারও কিন্তু মাইনাস মার্কিং থাকছে। এবং আমরা যেটি অভিভাবকদের সাথে কথা বলে যে বুঝেছি আসলে এই মেডিকেল কলেজ যেগুলো আছে চট্টগ্রাম বা দেশের বিভিন্ন জেলায়, সেগুলো কিন্তু আসলে এই যে শিক্ষক সংকট বা যে ধরনের অবকাঠামোগত সংকট বা নানা ধরনের শিক্ষার যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যাতে কাটিয়ে উঠে শিক্ষার মানটাকে আরও যাতে বাড়াতে পারে এবং এই যে চিকিৎসক হওয়ার যে দৌড়, সেই দৌড়ে যাতে শিক্ষার্থীদের জন্য আরও বেশি সহায়ক পরিবেশ তৈরি হয়, এই বিষয়গুলোর উপর আসলে অভিভাবকরা জোর দিচ্ছেন এবং শিক্ষার্থীরাও আসলে চাচ্ছেন যে একটা রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস বা বিভিন্ন সময় তাদের এই যে চিকিৎসক হওয়ার যেই বিষয়টি নানাভাবে বাধাপ্রাপ্ত হয়, সেই বিষয়গুলো তারা দাবি জানিয়েছেন যাতে ক্যাম্পাসের পরিবেশ ভালো হয় এবং অবকাঠামো বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো বাড়ানোর উপর তারা জোর দাবি জানাচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা চলমান, সে বিষয়ে ঢাকা চট্টগ্রাম থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে। প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। একদিকে ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন চায় রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচন সম্পন্ন হোক, আর অন্যদিকে ছাত্রদল বলছে জাকসু গঠনতন্ত্র ও প্রশাসনিক সংস্কার শেষেই হোক নির্বাচন। এদিকে জাকসু নির্বাচনে অংশ নিতে আলাদা প্যানেল দেওয়ার কথাও ভাবছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বাকিটা যাচ্ছে ফরহাদ বিন নূর। ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর ক্যাম্পাসের আড্ডাতেও এসেছে সেই রেশ। চায়ের কাপে চলছে নির্বাচনী আলাপ। সাধারণ ছাত্ররা চায় সিনেটে ছাত্র প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেটা একটা অচল অবস্থায় রয়েছে। আমাদের কোনো নির্বাচন হয়নি এবং সিন্ডিকেটের যে ছাত্র প্রতিনিধি থাকার কথা, সেই উপস্থিতি নিশ্চিত হয়নি। সবকিছু ঠিক থাকলে 1 ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। ছাত্র শিবির সর্বদাই ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে, তাদের দাবি দাওয়া আদায়ে কাজ করে থাকে। ইসলামী ছাত্র শিবির যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে প্যানেলে জিতে আসে অথবা জাকসুতে যদি সুযোগ পায়, তাহলে ছাত্রদের ওই সব জায়গায় কাজ করবে। বিভিন্ন সময়ে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো তাদের দুর্নীতি এবং দখলদারিত্বর জায়গা থেকে তারা সেই ইলেকশনগুলো হইতে দেয় নাই। তবে ছাত্রদল চায় আরও সময়। জাকসু গঠনতন্ত্রের সংস্কারের পরই তারা নির্বাচন চায়। সাধারণ শিক্ষার্থীদের উপরে যারা হামলা চালিয়েছে, যারা এর মদত দিয়েছে, তাদের বিচার ত্বরান্বিত করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। তাদের বিচার নিশ্চিতের পরেই আমরা তাদের জাকসু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করতে রাজি আছি। জাকসু নির্বাচন ঘিরে প্যানেল দেওয়ার পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে প্রয়োজনে অন্য কোনো দলের সঙ্গেও জোট করারও কথা ভাবছে তারা। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ঘোষিত রোডম্যাপ, সেই রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। ছাত্র সংসদ নির্বাচনের জন্য সব ছাত্র সংগঠনকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এই ক্ষেত্রে সফল হতে হলে আমি যেটা বলেছি, সকল ছাত্র সংগঠন ক্রিয়াশীল যারা রয়েছেন এবং যারা এই স্বৈরাচার মুক্ত করবার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষজন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চালু করবার জন্য সমান অবদান রাখবে। ছাত্র সংসদ প্রতিষ্ঠার পরে এখন পর্যন্ত 8 বার নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ 1992 সালে নির্বাচন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের পরপরই ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ। অধিকার প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা চায় দ্রুত এই নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি কত দ্রুত এই নির্বাচন সম্পন্ন করতে পারে, এখন সেটিই দেখার বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। দর্শক, 34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে মনে করে শীঘ্রই তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন ও সচেতন ছাত্র সমাজ। প্রশাসনও বলছে আগামী জুনের আগেই নির্বাচন দিতে কাজ শুরু করেছে তারা। গঠন করা হয়েছে নীতিমালা কমিটি, চলছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নানা প্রস্তুতি ও আলোচনা। আরও জানাচ্ছেন ফায়সাল করিম। পোষ্যকোটা বাতিল, টিএসসি নির্মাণ, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ 9 দফা দাবিতে মাঠে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত 34 বছর ধরে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে নানা সময় এভাবে মাঠে নামতে হয়েছে শিক্ষার্থীদের। বিক্ষিপ্ত আন্দোলন কখনো পেয়েছে সফলতা, কখনো বা শেষ হয়েছে সংঘাত বা রক্তপাতে। পড়াশোনার ক্ষতি করে বাধ্য হয়ে আন্দোলনে নেমেও কখনো তাদের বাধা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন, কখনো বা প্রশাসন। এসব বাস্তবতায় বারবার সামনে এসেছে চাকসু নির্বাচন বা ছাত্র প্রতিনিধি নির্বাচনের বিষয়টি।
যদি একটা ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে ছাত্রদের অবস্থা আরো শক্তিশালী হবে, যে জায়গা থেকে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো আছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ করার ক্ষেত্রে যে বাধাগুলো আছে সেগুলো আমরা কাটাতে পারবো বলে আমরা মনে করি। চাকসু নির্বাচন যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট যত বিষয় আছে, যত দাবি দাওয়া আছে, সব কিন্তু একটা প্ল্যাটফর্মের ভিতর চলে আসবে। 1990 সাল থেকে কোনো নির্বাচন নেই ছাত্রদের অধিকার আদায়ের কোনো কর্মকাণ্ড। তা অনেকটা পরিত্যক্ত চাকসু ভবন এখন মূলত ব্যবহার হয় শিক্ষার্থীদের ক্যান্টিন হিসেবে। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে চাকসু নির্বাচনের ইস্যু। দীর্ঘ 34 বছরের খরা কাটিয়ে দেখা দিয়েছে আশার আলো। এখন অপরাজনীতি বিলুপ্তির পথে, তো এখন মনে হয় না কোনো সংঘাত হওয়ার সম্ভাবনা আছে। দ্রুত আমাদের চাকসু নির্বাচন দেওয়া উচিত, যাতে আমরা চাকসুর মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করতে এবং আদায় করে নিশ্চিত করতে পারি। জাতীয় নির্বাচনের আগেই নতুন নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের। শিক্ষার্থী বান্ধব একটা প্রশাসনকে আমাদের প্রশাসনে বসাইতে পারছি, তো আমরা আশা করতেছি যে এই প্রশাসন স্বল্পতম সময়ের মধ্যে চাকসু নির্বাচনটা দিতে পারবেন এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠন চাচ্ছে যে চাকসু নির্বাচনটা হোক। সবগুলো ছাত্র সংগঠনের ভিতরে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা প্রায় ছাত্র সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আদান প্রদান হয়। একটা স্বাভাবিক পরিস্থিতি থাকার জন্য যে যা প্রয়োজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তা বিদ্যমান রয়েছে। নতুন ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো আগের মতো সংঘাতপূর্ণ অবস্থানে নেই মনে করে প্রশাসনও। এরই মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিতে 7 সদস্যের নীতিমালা কমিটি গঠন করেছে তারা। নির্বাচনকে সামনে রেখে কিন্তু আমরা বসে নাই, আমরা গত সিন্ডিকেটে আমরা একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে দিই। সেই নির্বাচন পরিচালনা কমিটিও কিন্তু কাজ করবে, ওনারা ইতিমধ্যেই কিন্তু চিঠি পেয়ে যাবেন। 1970 সালে প্রথম ও দীর্ঘ 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। এখনও নিখোঁজ কমপক্ষে 31 জন। বাতাসের গতি কমে আসায় হার্ট অঞ্চলে দাবানল শতভাগ নিয়ন্ত্রণ। এদিকে ইটনে অর্ধেক ও প্যালিসেডসের 1/3 অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। দাবানলের কারণে ভূমিধসের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, তাই আরও 1 সপ্তাহ বাড়ি না ফিরতে বাসিন্দাদের অনুরোধ করছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া সানটায়নটা শুরুর পূর্বাভাস থাকায় বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে 82,000 মানুষকে। আরও 90,000 বাসিন্দা রয়েছে সতর্কতার আওতায়। লস অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানলে অলিম্পিক গেমসের আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আসরের গলফের ভেন্যু রিভেলোরে কান্ট্রি ক্লাব VMX সহ কয়েকটি ভেন্যু অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান করছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে 2018 সালে গেমস আয়োজনের মাধ্যমে বিশ্বের সামনে শহরটিকে আলাদাভাবে তুলে ধরার পরিকল্পনা আছে বলে জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন শরীফ রওশন। দাউ দাউ করে জ্বলছে আগুন, সব পুড়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্যোগে কয়েকদিনের মধ্যে ওলট পালট পুরো লস অ্যাঞ্জেলেস। 3 বছর পর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর এলএতে হওয়ার কথা ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। তবে ভয়াবহ এই দাবানলের কারণে গেমসের ভবিষ্যৎ কি? বার্তা সংস্থা AFPর তথ্য মতে অলিম্পিক্সের 80টিরও বেশি ভেন্যুতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যে কারণে এখনই ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক কর্তৃপক্ষ। President of the United States, Donald Trump, to his credit, was helpful in getting the Olympics to the United States of America, to get it down here in LA. We thank him for that. This is an opportunity for him to shine, for this country to shine. গেমসের ভেন্যু সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও অলিম্পিক গলফের ভেন্যু রিভেরা কান্ট্রি ক্লাব, আর্চারি, BMX ও স্কেটবোর্ডিং এর ভেন্যু সেপুলভেতা বেসিন রিক্রিয়েশন এরিয়া অগ্নি সতর্কতা অঞ্চলের কাছাকাছি অবস্থান, যে কারণে সান্তায়ানা নামের ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা আছে ভেন্যুগুলোর। শরীফ রওশন, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জলবায়ু পরিবর্তনে তীব্র শীতে কাঁপন ধরানো দাপট হারিয়েছে মাঘ। ঋতু বৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার দাবি প্রকৃতিপ্রেমীদের। আওয়ামী আমলের গোপন সমঝোতা নিয়ে অস্বস্তিতে ভারত, বলছেন বিশ্লেষকরা। কাঁটাতারের বেড়া দেয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান।
জাকসু নির্বাচন সংস্কার ও রোডম্যাপ নিয়ে মতভেদ সংগঠনগুলোর, জুনের আগে চাকসু নির্বাচনের পরিকল্পনা। এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিহত বেড়ে 27, অলিম্পিক আয়োজন ঘিরে শঙ্কা, গলফ সহ কয়েকটি ভেন্যুর কাছাকাছি পৌঁছেছে আগুন। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।